তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই নতুন ব্লগটা যেখানে আমি আগের ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। অর্থাৎ তোমরা তো সকলেই জানো আমরা গেছিলাম নবদ্বীপ আর মায়াপুর ঘুরতে। তো মায়াপুর অর্ধেকটা ঘুরে এসেছি, অর্ধেকটা বলতে গেলে শুধু খাওয়া দাওয়াটা করে আবার নবদ্বীপে চলে এসেছি। এখন এসেছি আমরা নবদ্বীপের বিখ্যাত পোড়ামায়ের মন্দিরে। এখন পোড়ামায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কত মানুষ মায়ের কাছে পুজো দিতে এসছে। আর আমরাও তাই চলে গেলাম মায়ের ছবি তুলতে আর মাকে দর্শন করব বলে। এত দূর থেকে এসছি, মায়ের দর্শন করব না চলে যাব সেটা কি সম্ভব? যেহেতু আমরা দুপুরবেলায় এই ট্যুরটা করেছিলাম নবদ্বীপে, আর তার জন্যে বেশিরভাগ মন্দিরই প্রায় বন্ধ ছিল নবদ্বীপে, যেমন নবদ্বীপের সোনার গৌড় বা আরও যে নবদ্বীপের বেশিরভাগ মন্দির, যেহেতু আমাদের দুপুরবেলায় যাওয়া হয়েছিল তাই বন্ধ ছিল, কিন্তু মায়ের মন্দির খোলা ছিল। আর নিতাইয়ের জন্মস্থানের ভেতরের গেটটা তো বন্ধ ছিল, সেটা তো তোমরা খেয়াল করেইছো। তাই ভাবলাম মায়ের মন্দিরটা যখন এসছি, এত কাছে যখন এসছি, মায়ের মন্দিরে ঢুকবো না, তাই মায়ের মন্দিরটা প্রণাম করছিলাম। আর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো কত মানসিকের এরকম সুতো বাঁধা আছে। আর এখানে মাও ছিল, আমিও ছিলাম, আমরা পুজোও দিয়েছিলাম। আর এখানে যেখানে পোড়া মায়ের মন্দিরটা আছে তার পাশেই এই ঠাকুরেরও ছবিটা ছিল। তো আমি তোমাদেরকে পোড়া মায়ের যে চত্বরটা, সেই চত্বরটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের তো জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আমরা আবার চলে এসেছি মায়াপুরে, দেখতেই পাচ্ছ। এখন আমরা বর্তমানে টোটোতে আছি। আমরা ফেরিঘাটে করে আবার ফিরে এসেছিলাম, ফেরিঘাট থেকে আবার টোটো করে নিয়েছিলাম, আর টোটো করে এই যে এখন মায়াপুরের সামনেই চলে এসেছি। আর এরপর নেমে যাব, আর নেমে যে বাদবাকি যে মন্দিরের যে অংশগুলো এখন আমাদের দেখা বাকি ছিল, আর এই যে এই মন্দিরে যেখানে প্রভুর মূর্তি আছে সেইখানেও ঢোকার চেষ্টা করবো। আর তোমরা সকলেই জানো এর ভেতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নয়, নাহলে আমি ঠিক নিয়ে যেতামই। আর এরপর চলো দেখতে থাকো। তোমরা দেখে বুঝতেই পারছো কি পরিমাণে মানুষজন এক জায়গায় জমায়েত হলে এরকম ক্যাচর ম্যাচর আওয়াজ হতে পারে। প্রচুর ভিড় ছিল সেদিন গাইজ, এত ভিড় ছিল তোমরা ধারণাও করতে পারবে না। যাই হোক, এখন তো প্রায় 5:30টার মতো বেজে গেছে। আর এরপর পালা ছিল, এই মন্দিরটা তো দর্শন হয়ে গেছিলো, ভেতরে ঢুকে দর্শন করেছিলাম। আর চারিদিকে এই সময় আলোগুলো জ্বালিয়েছে, তারপরে এই ফোয়ারাটাতে উঠছে, তো এত সুন্দর লাগছে। এখন চলে এসেছিলাম আমরা মেন মন্দিরের কাছে, যেখানে স্বয়ং ভগবান আছেন বিরাজমান, সেইখানে যাব। আর এখানে দেখছিলাম একটু ফাংশনের মতো করছিল সবাই মিলে, তো সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই জায়গাটাই দেখো, দেখে মনে হচ্ছে আর কোনো লোক কোথাও কোনো বাকি নেই, সবাই আজকে এখানে চলে এসছে এই বিশেষ দিনে ঠাকুরের কাছে। আর এখানে এতটা ভিড়, আর চারিদিকটা আলোতে আলো জ্যোৎস্নায় এত সুন্দরভাবে সাজানো গোছানো, চারিদিকে ফুলের টব, মানে এত সুন্দর, মানে ভালো লাগছিল, আমার তো প্রচণ্ড ভালো লাগছিল। আর এই তোমাদেরকে এই ফুল গাছগুলো দেখাচ্ছি, দেখো মাঝখানের মাঠটাতে ফাংশন হচ্ছে, আর এখানে এই যে ফুল গাছগুলো কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদমভাবে, মানে একদম সাজানো যাকে বলে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এত নির্লজ্জ যে আমাদের বড় বিপদ হওয়া সত্ত্বেও আমাদের কোনো লজ্জা নেই।
আসলে আমার ভাইয়ের এরকম বলার কারণ হচ্ছে আমাদের গাড়ির যে টায়ারটা সে টায়ারটার পাম্প মানে লিক হয়ে গেছিলো, তো তার জন্য আমাদের অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, তো ওর জন্যে ও এই কথাটা বলছিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা।